কাল পবিত্র ঈদ উল ফিতর। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। আনন্দের বার্তা নিয়ে ঈদ এলেও যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ঈদ কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। অজানা আতঙ্কে ঈদ জামায়াতও নেই প্রাণ। উপমহাদেশের বৃহত্তম ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে সন্তুষ্ট সর্বস্তরের মানুষ। সরকার গঠনের পর 1 মাসের কার্যক্রমে খুশি দেশবাসী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। আজ পবিত্র রমজান মাসের 30 দিন পূর্ণ হবে এবং কাল দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এর আগে বুধবার চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করে। ওই দিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার পবিত্র রমজান মাস 30 দিন পূর্ণ হবে। 21 মার্চ 2026 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আর ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, ঈদের দিন জাতীয় ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আরও জানাচ্ছেন মুদাসির আলী। ঈদের দিন এই জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্র ও সরকার প্রধান থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাই এখানকার নিরাপত্তা নিশ্চিতে কোনো কমতি রাখা হয়নি। প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখতে জাতীয় ঈদগাহ পরিদর্শনে যান এলজিআরের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে এখানে নামাজ আদায় করবেন। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন। এদিকে ঈদগাহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। তিনি জানান, সিসিটিভি থেকে শুরু করে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকছে। কিছু সড়কে যান চলাচলও বন্ধ রাখা হবে। প্রবেশ গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। ঈদ জামাত উপলক্ষে নগরীর কিছু কিছু পয়েন্টে ডাইভারশন দেওয়া থাকবে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল বা পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং, এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। এদিকে ঈদের দিন সকালে বৃষ্টি হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বাইতুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানান ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ। সম্ভাব্য ঈদের দিন সকালে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, তো সেটার পরিমাণ খুব বেশি না। তারপরেও যদি বৃষ্টির পরিমাণ অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ঈদের জামাতটা স্থানান্তরিত বাইতুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে 8:30টায় যে জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা এখানে, এটা 9টায় অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম মসজিদে। এবার 35,000-এর বেশি মুসল্লির নামাজ আদায়ের বন্দোবস্ত করা হয়েছে জাতীয় ঈদগাহে। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। আনন্দের বার্তা নিয়ে ঈদ এলেও এবারের ভিন্ন বাস্তবতা মধ্যপ্রাচ্যে। বোমা আর বারুদের গন্ধে ম্লান হয়ে গেছে মুসলিম বিশ্বের ঈদ আনন্দ। নতুন পোশাকে পরিবার পরিজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির চিরচেনা চিত্র অনেকটাই
ফিকে হয়ে গেছে মধ্যপ্রাচ্যে। এর পাশাপাশি সংঘাতে পাল্টে গেছে লাখো প্রবাসী বাংলাদেশের ঈদ আনন্দ। প্রবাসীরা বলছেন যুদ্ধ পরিস্থিতিতে তাদের ঈদ কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। মুসলিম বিশ্বে এবার নেই ঈদের আনন্দ উচ্ছ্বাস। ইসরায়েল ইরানের চলমান সংঘাতে সরাসরি ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান নেয়ায় পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ। মধ্যপ্রাচ্যে এখন দীর্ঘশ্বাসের নাম ঈদ। বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে অনিশ্চিত ও ভীতিকর। ঈদ মানেই নতুন পোশাক, পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর শান্তির বার্তা। কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশে সেই চিরচেনা চিত্র হারিয়ে গেছে। মানুষ অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। নতুন পোশাক পরে শিশুদের আনন্দের বদলে তৈরি হয়েছে আতঙ্ক। অজানা আশঙ্কায় ঈদ জামাতেও নেই প্রাণ। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিনই চলছে হামলা আর পাল্টা হামলা। ধ্বংসস্তূপের মাঝেই চলছে ঈদ। অনেকের ঘর নেই, প্রিয়জন নেই, তবুও থেমে নেই জীবন। ইয়েমেন, সিরিয়া ও অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতেও একই চিত্র। শিশুরা আনন্দের পরিবর্তে শিখছে বেঁচে থাকার সংগ্রাম। অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতি পাল্টে দিয়েছে লাখো প্রবাসী বাংলাদেশির ঈদ আনন্দ। প্রতি ঈদে দেশে ফেরার উদ্দেশ্যে প্রবাসীরা উন্মুখ হয়ে থাকেন। এবার আকাশপথে ঝুঁকি তৈরি হওয়ায় তারা যাত্রা স্থগিত করেছেন। প্রবাসীরা বলছেন যুদ্ধ পরিস্থিতিতে এবারের ঈদ কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। পরিবার থেকে হাজার মাইল দূরে যুদ্ধের আতঙ্কে দিশেহারা লাখো প্রবাসী। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এবারও উপমহাদেশের বৃহত্তম ঈদ জামায়াত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ১৯৯তম ঈদ উল ফিতরের জামায়াতে ইমামতি করবেন মুফতি আবুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ ট্রেন ও পর্যাপ্ত জনবলের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মোহাম্মদ ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের ১৯৯তম জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নরসুন্দা নদীর তীরে অবস্থিত উপমহাদেশের অন্যতম বৃহত্তম ও প্রাচীন এই ময়দানে নামাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে ৪ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ ট্রেন ও পর্যাপ্ত জনবল নিয়োজিত করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ মাঠ লক্ষাধিকের উপর লোক এখানে এসে সমবেত হয়। এই জামাতের মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষাধিক মুসলমান, লক্ষ লক্ষ মানুষ জামাতে নামাজ আদায় করতে আসে। এই মাঠে আমার বাবার হাত ধরে, আঙ্গুলে হাত ধরে নামাজ পড়তেছি, তখনও দেখতাম যে লক্ষ লক্ষ মানুষ। সকাল 10টায় অনুষ্ঠিত বৃহত্তম এই ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ উল ফিতর জামাতে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগমন করেন এবং এই মুসল্লিদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন জেলা প্রশাসন। যে জামাতে মুসল্লির পরিমাণ বেশি হবে সেই জামাতে সওয়াবের পরিমাণও বেশি হবে। সেই হিসাবে বাংলাদেশের সর্ববৃহৎ এবং উপমহাদেশের সর্বপ্রাচীন ঈদগাহ শোলাকিয়া ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি ও ড্রোন নজরদারি সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়ার ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জামাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নিম্নোক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মাঠে 265টি কাতারে প্রায় 1.5 লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। আফরিন পপি, মোহনা সংবাদ। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে ঘরমুখো মানুষ দলে দলে গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এর ফলে মহাসড়কটিতে যানবাহনের চাপ বেড়ে গেছে। গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রায় সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে।
চন্দ্রাত্রী মোড় এলাকা, যা উত্তরবঙ্গ সহ 17 জেলার প্রবেশাদ্বার। ফলে মহাসড়কের চন্দ্র অংশে থেমে থেমে যান চলাচল করছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। ঈদ যাত্রার খবর নিয়ে জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলহাজ হোসেন ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। প্রথমেই যাচ্ছি গাজীপুরের আলহাজের কাছে। আলহাজ, মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন? প্রশাসনের প্রস্তুতি কি জানাবেন আমাদের? কেন্দ্র করে ঘরমুখী মানুষ তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। আজ দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু প্রিয়জনের সাথে ঈদ ভাগাভাগি করার নেওয়ার জন্য কিন্তু সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীদের চাপ দেখা যাচ্ছে এবং যানবাহনেরও কিছু চাপ দেখা যাচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চিত্রটি দেখতে পাবেন যে সারিবদ্ধভাবে যে যানবাহন চলাচল করছে এবং যে যাত্রীরা রয়েছেন যাত্রীরা কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে এবং পৌঁছানোর জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 2-3 দিন যাবৎ যে অতিরিক্ত যে ভাড়া আদায় করা হয়েছিল, কিন্তু আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন স্পটে আমি ঘুরে দেখেছি যে অতিরিক্ত যে ভাড়াটা কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি, সঠিক যে ভাড়াটা নেওয়া হচ্ছে। এবং সব বিষয়ে আমি আরো জানতে পেরেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে যাত্রীদের চাপ কিন্তু আজ সকাল থেকেই বেড়ে গেছে এবং আজও কিন্তু তারা নারীর টানে কিন্তু তাদের বাড়িতে যাচ্ছে এবং ঈদকে ভাগাভাগি করে নেওয়ার জন্য, এবং পুলিশ সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ খবর। এরপর আমরা যাচ্ছি মানিকগঞ্জের শরীফুল ইসলামের কাছে, জানবো মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের সড়কের অবস্থা। শরীফুল, আমাদের মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মহাসড়কের কি অবস্থা দেখছেন? প্রশাসনের প্রস্তুতি কি জানাবেন আমাদের? সকাল আমি এই মুহূর্তে রয়েছি পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। এখানে আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ রাত পহলেই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর। এই উপলক্ষে কিন্তু ঘরে ফেরা মানুষ শহরের চারদিকের যান্ত্রিকতা ছেড়ে কিন্তু নারী টানে বাড়ি ফিরছে। তো এই পাটুরিয়া ঘাটের অবস্থা যদি একটু আপনাদেরকে বলি, এই পাটুরিয়া ঘাটে কিন্তু একেবারেই কোনো রকমের চাপ নেই এবং এই ঘাটের পাশাপাশি ঢাকার ইচ্ছা যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কেও কিন্তু আমরা আজকে সকাল থেকে কোনো ধরনের চাপ আমরা দেখতে পাইনি। আমার পিছন যদি একটু দেখায় যে এখানে কিন্তু যাত্রীদের জন্য ফেরি অপেক্ষা করছে, যেটি আমরা বিগত সময় কিন্তু দেখেছি যে যাত্রীরা ফেরির জন্য দীর্ঘ সারি এবং যানবাহনের দীর্ঘ সারি আমরা যেটি লক্ষ্য করেছি। তো এবছর কিন্তু আমরা এর একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। যাত্রীরা কিন্তু আগে ভাগেই কিন্তু তাদের ঘরে ফিরেছে, অর্থাৎ বিগত 2-3 দিন আগে আমরা যে চাপটি দেখেছি। আগামীকাল ঈদ উল ফিতর অনুষ্ঠিত হলেও আজকে অর্থাৎ ঈদের আগের দিন কিন্তু আমরা সেরকম চাপ কিন্তু আমরা ঘাট এলাকায় দেখতে পাচ্ছি না। এবং সকাল থেকে কিন্তু আমরা এই ঘাট এলাকায় রয়েছি। এই ছোট ছোট কাটা সার্ভিসে কিছু যাত্রী তারা আসছেন, তারা কিন্তু অনায়াসে নির্বিঘ্নে স্বস্তিতে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে। এবং এই দেশের 21টি জেলার দক্ষিণ পশ্চিমাঞ্চল 21টি জেলার যাত্রী এবং যানবাহনের জন্য কিন্তু এবার কিন্তু প্রায় 17টি ফেরি এবং 33টি লঞ্চ কিন্তু প্রস্তুত রেখেছে এই ঘাট কর্তৃপক্ষ। তো এই ছিল ঈদ যাত্রায় স্বস্তির খবর নিয়ে পাটুরিয়া ঘাট থেকে শরীফুল ইসলাম। আলহাজ ও শরীফুল, ধন্যবাদ আপনাদের। ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিবেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, কমলাপুর রেল স্টেশনের চিত্র জানাবেন আমাদের, কি দেখছেন সেখানকার অবস্থা, যাত্রীদের অবস্থা কি, ট্রেন কখন চলাচল করছে, বিলম্ব হয়েছে কিনা জানাবেন আমাদের। রজনী, আপনি আমার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছেন যে ঈদ যাত্রার আসলে আজকে শেষ দিন বলা যায় এবং সেই শেষ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনের
চিত্রটি আসলে কিরকম। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আপনি যদি প্ল্যাটফর্ম নম্বর 2-এ আমরা এখন আছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে শুরু করে আসলে এদিকে যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিকে 7 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পুরো বেশিরভাগ প্ল্যাটফর্মগুলো কিন্তু অনেকটাই ফাঁকা এবং আজকে সকাল কিছুক্ষণ আগেই লালমনিরহাট, রংপুর, বুড়িমারি জন্য যে ট্রেনটি ছেড়ে গেছে সেখানে আমরা দেখেছি যে অনেকগুলো আসনই আসলে ফাঁকা ছিল। এর প্রধান কারণ হচ্ছে আসলে 29টি রোজাও হতে পারে এরকম একটি সম্ভাবনা থেকেই যারা বাড়িতে আসলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারা অনেকেই আমরা দেখেছি যে গতকালই আসলে রাজধানী ছেড়েছেন বা আজকে সকালে খুব ভোর ভোরে তারা রাজধানী ছেড়েছেন এবং আমরা এখন যে বিষয়টি দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে আসলে যারা আসলে পরিকল্পনার বাইরেও যারা আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বা যারা পরিকল্পনা করেছিলেন যে ঈদের দিন সকালের পরে বা দুপুরের পরে আসলে যারা রওনা দিবেন তারাই আসলে আজকে মূলত আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এছাড়া যে বিষয়ে আসলে জানিয়ে রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে যে আজকে বেশ কয়েকটি যে ট্রেনগুলো আসলে আজকে ছেড়ে যাচ্ছে, বেশ কয়েকটি ট্রেন আছে ঈদের স্পেশাল ট্রেন, সেগুলো বিশেষ করে উত্তরবঙ্গের জন্য বেশ কিছু ট্রেন রয়েছে, আমরা দেখেছি দক্ষিণবঙ্গের জন্য বেশ কিছু ট্রেন রয়েছে দেখেছি এবং সেগুলো মূলত আসলে আজকের দিনটি মানে 30টি যদি রোজা সম্পন্ন হয় সেদিনের জন্য আসলে করা হয়েছে এবং সেই ট্রেনগুলো আজকে মূলত ছেড়ে যাচ্ছে এবং সেগুলোর আসন অনেকগুলো আসলে ফাঁকা রয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল সবশেষ তথ্য। রজনী। আসাদ, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুততার সঙ্গে বাস্তবায়ন শুরু করায় সন্তুষ্টি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সরকার গঠনের পর 1 মাসের কার্যক্রমে খুশি তারা। শিক্ষিত, অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করে প্রধানমন্ত্রী দক্ষতার পরিচয় দিয়েছেন। সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর 1 মাসের কর্মযজ্ঞ নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। গঠন করে সরকার। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পার হয়েছে প্রায় 1 মাস। এই সময়ের মধ্যে তিনি রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে রাস্তা না আটকিয়ে সীমিত প্রোটোকলে চলাফেরা করে চমক দেখান তারেক রহমান। এর ফলে সড়কে কমেছে যানজট ও মানুষের ভোগান্তি। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেন। 37,567 পরিবারকে প্রদান করা হয়েছে এই কার্ড। তিনি দায়িত্ব নেওয়ার পর এই দেশে ইতিপূর্বে যেই সিদ্ধান্তগুলো হয়নি সেরকম কিছু ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে যা আমাদের জন্য, বিশেষ করে ঢাকা সিটির জনগণের জন্য অত্যন্ত কার্যকর। এখন যে 1 মাস পূর্ণ হয়েছে তার ক্ষমতা আসার পরে যে 1 মাস হয়েছে, এই 1 মাসে আমি দেখছি অনেক কিছু হয়েছে আর কি, অনেক কিছু করেছে। এরপরে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে ইমাম মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী। 4,908টি মসজিদের ইমাম মুয়াজ্জিন, 990টি মন্দিরের পুরোহিত, 144টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং 396 গির্জার যাজক ও পালকরা মাসিক সম্মানী পাবেন। নির্বাচনী এলাকায় অসহায় গরিবদের জন্য শাড়ি, 3 পিস ও হাজি রুমাল বরাদ্দসহ সকল পরিচ্ছন্নতা কর্মীর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। 27,000 কৃষকের মাঝে শিগগিরই শুরু হতে যাচ্ছে কৃষিকার্ড বিতরণ কার্যক্রম। প্রায় 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। 20,000 কিলোমিটার খাল, জলাশয় খনন শুরু হয়েছে 54 জেলায়। এই কর্মসূচির ফলে সেচ ব্যবস্থা উন্নত হয়ে কমবে জলাবদ্ধতা, বৃদ্ধি পাবে কর্মসংস্থান। তিনি জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটবেন এবং তিনি অনন্য একটা উদাহরণ সৃষ্টি করবেন যে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য ওনার যে কমিটমেন্ট ওটা উনি ইনশাল্লাহ পূরণ করতে পারবেন। আগামী 5 বছর উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেন তাহলে আমাদের দেশের আমূল পরিবর্তন ইনশাল্লাহ হবে এবং দেশের যে চিত্রটা অবশ্যই উনি চেঞ্জ করবে। সামাজিক সুরক্ষার অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় সরকার। ফলে দরিদ্রের কাছে সম্পদ পৌঁছানো ও কল্যাণমূলক কার্যক্রম সহায়তা দ্রুত পৌঁছানো সম্ভব হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকাল 9টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল চালু, বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।
অর্থনীতি ও বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতা, বিদেশি বিনিয়োগ সহজীকরণ, শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ, রুগ্ন ও বন্ধশিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু, স্থানীয় উদ্যোগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য প্রধানমন্ত্রী বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। ফলে পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হবে বলেও আশা করছেন সাধারণ মানুষ। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরের ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণে ব্যস্ত সমুদ্র সৈকত কক্সবাজার। এর মধ্যে সাজিয়ে তোলা হচ্ছে জেলার পর্যটন কেন্দ্রগুলো। রোজায় পর্যটক কম থাকলেও ঈদের ছুটিতে লাখো পর্যটকের সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত টুরিস্ট পুলিশ। আমানুল হক বাবুলের তথ্যে আরও জানাচ্ছেন তাসিম তারিন। ঈদ উল ফিতরের টানা 7 দিনের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার পর্যটন খাতের সকল ব্যবসায়ীরা। রোজায় পর্যটক ঘাটতি থাকলেও এই ছুটিতে লাখো পর্যটকের সমাগমের আশা ব্যবসায়ীদের। এই লক্ষ্যে এরই মধ্যে শেষ হয়েছে পর্যটন স্থাপনাগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। পর্যটক বরণের সব প্রস্তুতিও শেষ করেছেন সংশ্লিষ্টরা। ঈদে লাখো পর্যটকের সমাগমে প্রাণ ফিরে পাবে কক্সবাজার, এমনটাই আশা করছেন তারা। সমস্ত গেস্ট বরণ করার জন্য আমরা আমাদের রুমের স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করেছি ঈদের দিন থেকে। আমরা হোটেলের সমস্ত কার্যকলাপ শেষ করছি এই মুহূর্তে। ইনশাল্লাহ আমরা ঈদের পর দিন থেকে রুম বুকিং করা শুরু করব। টুরিস্টের যে কাজগুলো আছে সব কিছু ক্লিয়ার করতেছি, অলরেডি প্রায় শেষের দিকে। ঈদের পরে 1 সপ্তাহে আমাদের ফুল বুকিং আছে। আমরা পর্যটকদের সেবা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত আছি। যে পর্যটকগুলি কক্সবাজার আসবে অতিরিক্ত ভাড়া যাতে কেউ আদায় করতে না পারে, কোনো হয়রানির যাতে শিকার কেউ না হয়, এজন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের সাথে একটি সমন্বয় মিটিং হয়েছে। এদিকে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত টুরিস্ট পুলিশ। ভ্রমণ নির্বিঘ্ন করতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। আমাদের কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে আমাদের এসপি মহোদয়ের নির্দেশে আমরা প্রায় 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আগত টুরিস্টদের জন্য, পর্যটকদের জন্য। আমাদের এখানে যে সমস্ত স্পট আছে, টুরিস্ট স্পট আছে, সেই স্পটে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদের ছুটিতে পর্যটকদের যাতায়াতের সুবিধায় আকাশপথে ঢাকা কক্সবাজার বিশেষ বিমানের পাশাপাশি যুক্ত করা হয়েছে বিশেষ ট্রেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বৈশাখী উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের নিয়ে পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা। চাঁদপুর সদর উপজেলায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কুড়িগ্রামের কচাকাটায় দুস্থ পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কের তহবিল থেকে 600 দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে নরসিংদীতে 160টি হতদরিদ্র পরিবারকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে শিলমান্দি স্বপ্নপুরী সমাজ কল্যাণ সংস্থা। ঈদ উল ফিতর উপলক্ষে ফেনী জেলা কারাগারে কারাবন্দীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে শতাধিক অসহায় ও দুস্থ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে পিবি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে 3 শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে নাটোরে জাকাতে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ময়মনসিংহের ত্রিশাল প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজান উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় একতা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরের রহনপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সুখ পাখি।
দিনাজপুরের ঘোড়াঘাটে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায় দুস্থ ও গরিবদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির আউটশাহীর কাইচাইল যুব সংগঠনের উদ্যোগে 5 শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ মিরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি 10ম ব্যাচের শিক্ষার্থীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কাল পবিত্র ঈদুল ফিতর সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। আনন্দের বার্তা নিয়ে ঈদ এলেও যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ঈদ কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। অজানা আতঙ্কে ঈদ জামায়াতেও নেই প্রাণ। উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের সন্তুষ্ট সর্বস্তরের মানুষ। সরকার গঠনের পর 1 মাসের কার্যক্রমে খুশি দেশবাসী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।